প্রতি বছর সাধারণ মানুষের ঈদ যাত্রায় আমরা অসংখ্য এরকম দুর্ঘটনা দেখতে পারি এবং যার কারণ হিসেবে দায় করা হয় বাড়তি জনগণের চাপকে। কিন্তু কারণ কি শুধু এটাই? যদি সিস্টেমে কিছু কি পরিবর্তন করা যায় তাহলে প্রতি বছর অনেক প্রাণ বাঁচানো যেত, যারা তাদের বাড়িতে গিয়ে ঈদ করতে পারতো পরিবারের সাথে, কাটাতে পারতো একটা সুখময় সময়। আজকে আমরা বের করার চেষ্টা করব যে কি এই মৃত্যুগুলোর কারণ, কোন ভুলের কারণে এড়ানো সম্ভব হয় না এই সকল অপমৃত্যু, এবং কিভাবে আমরা এগুলাকে ঠেকাতে পারি তার একটা বিস্তার আলোচনা রয়েছে আজকের ভিডিওতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন ভিডিওতে চলে যাওয়া যাক। সবার আগে সবাইকে আসসালামু আলাইকুম এবং আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমি যখন এই ভিডিওটা করতেছি তখনও ঈদ আসেনি এবং আপনারা অনেকেই ইতোমধ্যে বাসায় পৌঁছে গেছেন এবং অনেকে অলরেডি বাসায় যাওয়ার পথে আছেন। তো আপনাদের জন্য আজকে আমার কিছু বিস্তর আলোচনা। বাংলাদেশের ঈদ যাত্রা, যা প্রতি বছর আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি সময়। কেননা ঈদ উল ফিতর হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব এবং বাংলাদেশে 90%-এর বেশি জনসংখ্যা মুসলিম, যার কারণে ঈদ উল ফিতরের সময় দেশের সাধারণ মানুষের মধ্যে অন্যরকম একটা আমেজ লক্ষ্য করা যায়। স্কুল, কলেজ, অফিস আদালত সবকিছুই থাকে বন্ধ, যার কারণে স্বাভাবিকভাবেই মানুষ তার মাতৃভূমির দিকে ছুটে চলে। পড়াশোনা কিংবা কর্মসংস্থান, যার কারণে বাড়ি থেকে অনেকেই রয়ে থাকে বহু দূর, তারা এই ঈদ উল ফিতরকে উপলক্ষ করে বাসায় আসে নিজের মানুষের সাথে ঈদ কাটাতে। তবে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য সকলেই রওনা হলেও সকলেরই আর পৌঁছানো হয়ে ওঠে না নিজের মাতৃভূমিতে। শিক্ষা কিংবা কর্মসংস্থান, বিভিন্ন কারণেই অনেকেরই থাকতে হয় তাদের বাড়ি থেকে বহুদূর, এবং এই ঈদ উল ফিতরের ছুটিতে নিজের পরিবারের সাথে ঈদ কাটানোর উদ্দেশ্যে সকলেই 25 রমজানের পর একসাথে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তবে সবার স্বপ্ন বাড়ি যেতে পারে না, কেননা এই সকলের একসাথে গমনের ফলে পরিবহন সেক্টরের উপরে পড়ে বাড়তি চাপ, এবং যেই চাপকে সঠিকভাবে মোকাবিলা না করতে পারে অনেকেরই হারাতে হয় তাদের প্রাণ। কিন্তু প্রশ্ন হলো, এটি কি এড়ানোর কোনো উপায় নেই? কেনই বা এই সকল দুর্ঘটনা ঘটে এবং আমরা নিজেদের দিক থেকে কি কি সতর্কতা অবলম্বন করে এই সকল দুর্ঘটনা এড়াতে পারি, চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত আমাদের জানতে হবে যে ঈদের সময় পরিবহন সেক্টরের উপরে বাড়তি এত চাপ কেনই বা আসে। বাংলাদেশে মোট 64টি জেলা থাকলেও সকল জেলায় সমান সুযোগ সুবিধা নেই, যার কারণে শিক্ষা এবং কর্মসংস্থান বিভিন্ন কারণে মানুষের নিজ জেলা থেকে অন্যান্য জেলায় গমন করতে হয় এবং পরিবারের থেকে দূরে থাকতে হয় বহুদিন, বহু বছর কিংবা বহু যুগ। স্বাভাবিকভাবেই এই সকল মানুষরা যখনই সুযোগ পায় তখনই তারা তাদের মাতৃভূমির তরে ফিরে আসতে চায়, যার কারণে ঈদ উল ফিতরের বন্ধে আমরা দেখতে পাই যে তাদের নিজ জেলা থেকে বাইরে যারা যারা আছেন সবাই তাদের নিজের জেলায় ফেরত আসতে চায়, যার কারণে একসাথেই পরিবহন সেক্টরের উপরে বিরাট একটি চাপ পড়ে। তবে এর সমাধান কি? এর প্রশ্নের মধ্যেই রয়েছে এর সমাধান। মানুষের নিজ নিজ ভূমি থেকে এত দূরে আসার কারণ শুধু একটাই, কারণ তাদের জায়গায় প্রপার কোনো সুযোগ সুবিধা নেই, যার কারণে শিক্ষা কিংবা কর্মসংস্থানের জন্য তাদের তাকাতে হয় অন্যান্য জেলায়। এই বৈষম্যটাই মানুষকে ছুটতে বাধ্য করে অন্যান্য জেলায়, যার কারণে এর সহজ সরল সমাধান হচ্ছে দেশের প্রতিটি প্রান্তরে সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা। প্রত্যেকটি প্রান্তের মানুষ যাতে শিক্ষার জন্য অন্য কোনো জেলার উপরে নির্ভরশীল না হয়ে তার নিজ জেলা থেকেই শিক্ষা গ্রহণ করতে পারে, এবং শিক্ষা গ্রহণের পর যাতে সে তার নিজের জেলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা পায়, সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং যদি এই বিষয়টা নিশ্চিত করা যায় তাহলে অনেকাংশেই ঈদের সময় যানবাহনের উপরে বাড়তি চাপ কমানো যাবে, কেননা সকলেই তাদের নিজেদের জেলার মধ্যেই সমান সুযোগ সুবিধা পাওয়ার কারণে বাইরের জেলার দিকে তাদের আকর্ষণ কমে যাবে। তবে এটি সময় সাপেক্ষ বিষয়, হুট করেই সারা দেশে সমান সুযোগ সুবিধা বন্টন করা সম্ভব নয়, যার জন্য দরকার একটি দূরদর্শী প্ল্যান, এবং যা বাস্তবায়ন করতে হবে শর্ট টাইমের মধ্যে, যেন পরের ঈদে আমাদের আর এই সেম ভোগান্তি না দেখতে হয়। তাহলে এর ইমিডিয়েট সমাধান কি? এর ইমিডিয়েট সমাধান জানতে হলে আমাদের আগে দেখতে হবে যে এখানে মূল কারণগুলো কি কি, যার মধ্যে একটা আমরা অলরেডি ডিসকাস করেছি, এবং দ্বিতীয় যেই কারণটা এর পিছনে দায়ী সেটা হচ্ছে দুর্বল পরিবহন ব্যবস্থা। আমরা সাধারণত দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মূলত 3 টাইপের যানবাহনের উপরে নির্ভরশীল: বাস, ট্রেন এবং লঞ্চ, যার কারণে স্বাভাবিকভাবেই ঈদের সময়গুলোতে সবচেয়ে বেশি জ্যাম লক্ষ্য করা যায় মেইন বাস টার্মিনালগুলোতে, যেমন গাবতলী, মহাখালী, চন্দ্রা
সায়দাবাদ এ সকল বাস টার্মিনালে সবচেয়ে বেশি জ্যাম লক্ষ্য করা যায়। এবং দ্বিতীয় যে জ্যাম লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সদরঘাটে, যার কারণে যখন মানুষ তাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তাদের বাহনের দিকে রওনা হয় তখন তারা সব সময় সময় মতো বাহনের পৌঁছাতে পারে না। এই জন্যই বাহন যখন ছুটে চলে তখন আমরা অনেক তাড়াহুড়ো লক্ষ্য করতে পারি। সাম্প্রতিক লঞ্চ টার্মিনালে একটি বীভৎস ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি আমরা সকলেই, যা আমাদের সকলকেই করেছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তবে এর মূল কারণের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে ট্রলারটি লঞ্চের কাছে থাকার কারণ হলো সময় মতো লঞ্চ ধরতে না পারা, যার কারণে লঞ্চ ছেড়ে দেওয়ার পর এরকম ট্রলারে করে যারা লঞ্চ মিস করে তারা লঞ্চে ধরার চেষ্টা করে। এবং এর মূল কারণ হচ্ছে বাহন ছাড়ার পূর্বে গন্তব্যে না পৌঁছাতে পারা, যার কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। আপনারা যারা সচরাচর সদরঘাটে আসা যাওয়া করেন আপনারা জানেন যে এরকম ব্যস্ত সময়ে সদরঘাটে যাওয়ার পথ, বিশেষ করে গুলিস্তানে, কি বীভৎস জ্যামের সম্মুখীন হই আমরা সকলে। সেখান থেকে বাস সদরঘাটে যাওয়ার যেই রাস্তাটা হওয়ার কথা ছিল কেবল 15 থেকে 20 মিনিট, সেই পথটাই হয়ে দাঁড়ায় 2 থেকে 3 ঘন্টার। এবং এই লম্বা জ্যামের কারণে অনেকেই সময় মতো বাসা থেকে বের হওয়ার পরও পৌঁছাতে পারে না তাদের গন্তব্য অর্থাৎ সদরঘাটে লঞ্চ ছাড়ার পূর্বে। কি এই জ্যামের কারণ, এই যানজটই বা কেন তৈরি হয় তা নিয়ে আমরা সেপারেট একটি ভিডিওতে আলোচনা করব। তবে আপাতত আমাদের কাছে কারণটা স্পষ্ট যে এর অন্যতম কারণ হচ্ছে তীব্র যানজট। এবং এই যানজটকে মোকাবেলা করা গেলে ঈদের যাত্রা অনেকটাই স্বস্তি বয়ে আনবে সাধারণ মানুষের জীবনে। দ্বিতীয় যে কারণটা আমরা দেখতে পারি সেটা হলো সময় মতো বাহন না ছাড়া। যেরকম ধরেন আমি একটা লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাব, লঞ্চটা ছাড়ার কথা ছিল 3টায়, কিন্তু আমরা দেখতে পারি যে সেটি 3টায় কখনোই ছাড়ে না। বিভিন্ন কারণে আমরা দেখতে পারি যে তার যাত্রা 3:30টা থেকে 4টার দিকে চলে যায়। অথবা আপনি চিন্তা করেন আমি গাবতলী টার্মিনালে বাসে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবো, বাস যদি ছাড়ার কথা থাকে 3টায়, সবসময় সেটা 3টায় ছাড়া হয় না, সেটা ছাড়া হয় তার যাত্রার সময় থেকে বেশ কিছুটা পরে। যার কারণে এর পরের বাসগুলোর সাথে তার সময় হয়ে ওঠে সাংঘর্ষিক। এবং একসাথে একাধিক যানবাহন একই রুটে চলাফেরার ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। এই নিয়ে যেমন পরিবহন সমিতির মালিকদের সচেতন হওয়া দরকার, তেমনই সচেতন হওয়া দরকার সরকারের। একটি প্রপার প্ল্যানের মাধ্যমে যাতে এই সমস্ত প্রসেস এগোয় সেদিকে সরকারের বিশেষ লক্ষ্য রাখতে হবে, যাতে এরকম টাইপের অনিয়ম সর্বদা আমরা দেখতে না পারি। এছাড়াও বড় বড় হাইওয়েতে আমরা যে ট্রাফিক জ্যামগুলো দেখতে পাই এর পিছনে অন্যতম বড় কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা। এবং সড়ক দুর্ঘটনার উপরে মেইন কারণ হচ্ছে দুটি, একটি হচ্ছে চালকের অসচেতনতা এবং অপরটি হচ্ছে প্রপার রোড সিস্টেম না থাকা। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেকটা উন্নত হলেও এখনো অনেক ব্যস্ত সড়কে আমরা সেই ব্যবস্থাটা লক্ষ্য করতে পারি না, যার কারণে সেখানে বাড়তি যানবাহনের চাপ ঠেকানোর জন্য প্রপার রাস্তার সিস্টেমই নেই। যেখানে আমাদের 4 লেনের সড়ক হওয়ার কথা সেখানে রয়েছে কেবল 2 লেনের সড়ক, যার কারণে অধিক সংখ্যক বাস সেই 2 লেনের সড়কে চলাফেরা করার কারণেই সৃষ্টি হয় তীব্র যানজট, অব্যবস্থাপনা এবং সড়ক দুর্ঘটনা। অন্যতম কারণ হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি। আমরা দেখতে পারি আমাদের বাস কোম্পানিগুলোর মধ্যে ওভারটেকিং এর একটা তীব্র ট্রেন্ড লক্ষ্য করা যায়, যেখানে একটি বাস আরেকটি বাসকে কিভাবে ওভারটেক করে সামনে যাবে সেদিকেই থাকে তার মূল ফোকাস। যাত্রীদের নিরাপত্তার বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়, যেখানে প্রপার এয়ার ব্যাগ সিস্টেম কিংবা সিট বেল্ট কোনোটাই সকল বাসে অ্যাভেলেবল নেই। তারপরেও এরকম খাপছাড়া ড্রাইভিং এর কারণে ঈদ যাত্রার মতো গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সময়ের মধ্যেও অনেক বাস শিকার হয় দুর্ঘটনা, যার কারণে এর পিছনের অনেকগুলা বাস তীব্র যানজটে আটকা পড়ে সেই রাস্তা দুর্ঘটনার ফলে ব্লক হয়ে যাওয়ার কারণে। এবং এটিও ঈদ যাত্রার ভোগান্তির একটি বড় কারণ। আনফিট যানবাহন এবং অনভিজ্ঞ চালক এই দুইজনেই এ সকল সড়ক দুর্ঘটনার পিছনে তীব্রভাবে দায়ী। মালিক সমিতির প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের স্টাফ নিয়োগ দেওয়ার পূর্বে তাদেরকে যথাযথভাবে যাচাই করে নেবেন এবং তারপরই তাদেরকে আপনার যাত্রার পারমিট তুলে দিবেন। কেননা চালকের হাতে শুধু তার নিজের জীবন নয়, সমস্ত প্যাসেঞ্জারের জীবনই নির্ভর করে চালকের উপরে। চালক যদি অভিজ্ঞ না হয় এবং তার একটা ভুলের কারণে যা প্রাণ যেতে পারে অনেকের। এখন আসে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থায়। বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থার সবচেয়ে দুর্বল পার্টটা হচ্ছে এর টিকিট ব্যবস্থাপনা। দেখা যায় অনেক সময় যাত্রার সকল টিকিট যাত্রীরা আসার আগেই বিক্রি হয়ে যায় এবং তারপরে ব্ল্যাকে পাওয়া যায় স্টেশনেরই আশেপাশে, যার কারণে স্বাভাবিকভাবে 500 টাকার টিকিটের দাম বেড়ে হয়ে যায় 1500-2000 টাকা। এবং সময় স্বল্পতার কারণে যাত্রীদের সেই ব্ল্যাকেই টিকিটটা কিনে যাত্রা করতে হয়। এবং অনেক সময় দেখা যায় যাত্রী বৈধভাবে টিকিট কাটার পরও
সেই ট্রেনে করে যাইতে পারছেন না বাড়তি চাপের কারণে। সাম্প্রতিক সময় আমরা দেখতে পারি এক দম্পতি বৈধ টিকিট থাকার পরও স্টেশনে এসে ট্রেনে উঠতে পারেনি, কেননা ট্রেনে অতিরিক্ত মানুষের চাপ। আমি একজন মেয়ে মানুষ, আমি টিকিট কাটছি কিন্তু আমি ট্রেনে উঠতে পারি নাই। এটা কোন ধরনের ব্যবস্থা? আপনারা কোন রকম কোনো সুবিধা রাখেন নাই মহিলাদের জন্য? কমলাপুরে এসে ট্রেনে উঠতে পারেন। এবং যেই চাপ ঠেকাতে ব্যর্থ হওয়ার পিছনে যতটা দায় রেলওয়ে অথরিটি, ততটাই দায় আমাদের জনগণের। ঈদের সময় দেখা যায় আমরা একই ট্রেনের মধ্যে অনেক মানুষ অত্যন্ত ক্রাউডেড অবস্থায় ট্রেনে গমন করি। এমনকি ট্রেনের ছাদে গমন করার মতো এত বিরল ঘটনা বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর যে কোনো প্রান্তে পাওয়া বড়ই কঠিন। আমরা কেউই চাই না পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে। আমরা সকলেই একই ট্রেনের মধ্যে একসাথে যাই। এর পেছনে যেমন কারণ জনগণের বাড়তি চাপের, তেমনি আরেকটা কারণ হচ্ছে পরিপূর্ণ পরিকল্পনা ছাড়া রেলওয়ে ব্যবস্থা পরিচালনা করা। এবং এই পরিকল্পনার অভাবেই আমাদের রেলওয়ে ব্যবস্থায় আমরা সবচেয়ে বেশি ক্রাউড লক্ষ্য করতে পারি, যার কারণে রেলওয়ের ছাদেও হাজার হাজার মানুষ ট্রাভেল করে চলে যায় তাদের বাড়ির উদ্দেশ্যে। কয়েকদিন আগের ঘটনা, বগুড়ায় নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন থেকে পড়ে যায়। এর মেইন কারণ হচ্ছে রেলওয়ে লাইনের প্রপার সার্ভেইলেন্স না থাকা। রেলওয়ে লাইন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ একটি দেশের পরিবহন ব্যবস্থার জন্য, যার কারণে সেই লাইনে যাতে কোনো টাইপের দুর্ব্যবস্থা না হয়, তাই সেটিকে সর্বদাই রাখতে হয় সার্ভেইলেন্সের মধ্যে। এবং সেই সার্ভেইলেন্সটা যদি পরিপূর্ণভাবে হতো, তাহলে আমরা এই দুর্ঘটনাটাকে এড়াতে পারতাম। যার ফলে এই ব্যস্ততম সময় উত্তরবঙ্গের সাথে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হতো না। ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা বললাম, এখন কথা বলি আমাদের মানুষের মানসিকতা নিয়ে। আমরা সকলেই আমাদের পরিবারের সাথে একটি শান্তিময় ঈদ কাটাতে চাই, এবং সেটাকে আমি কোনোভাবেই ছোট করে দেখছি না। তবে এখানে মেইন যে সমস্যাটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করা। তবে একবার কি ভেবে দেখেছেন, আপনি হয়তো আপনার পরিবারকে ছাড়া একটি ঈদ করতেই পারবেন, তবে আপনার যদি কিছু হয়, তাহলে কি আপনার পরিবার সুখে শান্তিতে ঈদ করতে পারবে? তাদের কি আর সেই ঈদের মজা থাকবে? তাদের জীবনে নেমে আসবে তীব্র অন্ধকার। তাই আমাদেরও এরকম সময় সতর্ক থাকতে হবে। বাড়ি ফেরার সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নিরাপদভাবেই যেতে হবে নিজের বাড়িতে। তবে জীবনের ঝুঁকি নিয়ে ঈদের জন্য বাড়ি ফেরাটা নিতান্তই একটি ভুল সিদ্ধান্ত। কেননা একটা ঈদের জন্য আপনি আপনার পরিবারের আগামী কয়েকটি ঈদ ঝুঁকিতে ফেলতে পারেন। তাই আপনাদের বলবো, যদি সেরকম প্রপার ব্যবস্থা থাকে, অবশ্যই বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করবেন। তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে তাড়াহুড়ো করে বাড়ি ফেরার চেষ্টা না করাই উত্তম। এবং সরকারকে বলতে চাই, এরকম অব্যবস্থাপনা এবং অনিয়ম শিগগিরই পরিবর্তন করার মাধ্যমে আমাদের জনগণদের আপনারা ঈদের সময় নিজেদের বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ করে একটি শান্তিপূর্ণ সময় কাটানোর ব্যবস্থা করে দিন। এবং ঈদ যাত্রায় যেন জনগণের আর এরকম ভোগান্তির সম্মুখীন না হতে হয়, সেই জিনিসটা নিশ্চিত করুন। আপনারা যারা ইতোমধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে গিয়েছেন, তাদের সকলকে ঈদ মোবারক। এবং যারা অলরেডি গ্রামের বাড়ির পথে আছেন, তাদের জন্য শুভকামনা এবং দোয়া, যাতে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছে পরিবারের সাথে একটি সুন্দর ঈদ করতে পারেন। এবং আশা করি পরে কোনো একটি ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এই বলেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।